আচ্ছা, তাহলে মাঝে তো বন্ধ হয়ে গেছিল, ওই জন্য আবার আর কি, নাহলে অন্যরা পরে দেখলে ভাববে কি ব্যাপার। আচ্ছা, তাহলে হচ্ছে এই জন্য সবসময় কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তোমাদের সময় পার হয়ে গেলে কিন্তু আর ক্যারিয়ার তৈরি করতে পারবা না। ক্যারিয়ার তৈরি করা শেষ, জীবন শেষ। এর জন্য এখনই যা কষ্ট করার করে নিতে হবে। একবার তুমি যদি লাইনে উঠে যাও, তাই কি না? তাহলে কিন্তু আর তোমার কোনো সমস্যা নাই। তখন এমনি পার হয়ে চলে যাবে। মানে অর্থাৎ তুমি ভালো কোথাও তুমি যদি ডিএনসিতে বা ভালো কোনো সরকারি মেডিকেলে একবার চান্স পেয়ে যাও, তাহলে কিন্তু এমনি তুমি পার হয়ে চলে যাবে। হ্যাঁ? তো তখন আর তোমার টেনশনটা ফ্রি। হ্যাঁ? এই সময়টাই তো আসল আসল সময়। এইখানকার কষ্ট তোমাকে পরবর্তীতে বিশাল আনন্দ দিবে, বিশাল আনন্দ দিবে। আর এখন যদি তুমি আরাম-আয়েশে জীবনযাপন করো, তাহলে সারা জীবন তোমার কষ্ট। ওই জন্য নিউটনের যে সূত্র না, প্রত্যেকেরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি প্রতিক্রিয়া যদি দেখো, এখন কষ্টের প্রতিক্রিয়া দেখো, মানে কষ্ট করো, তাই কি না? প্রতিদিন কমপক্ষে 13 ঘন্টা পড়াশোনা করো। প্রতিদিন যদি 13 ঘন্টা পড়াশোনা করো, তাহলে তুমি এই যে কষ্ট করছো না, এই যে একটা ক্রিয়া হচ্ছে না, এর প্রতিক্রিয়া তুমি পাবা। আর যদি তুমি আরাম করো, এর প্রতিক্রিয়া তুমি পাবা, তাই কি না? পাবা না? তুমি অনেক পড়াশোনা করে ভালো রেজাল্ট করবা, স্টাইপেন্ডও পাবা। আবার দেখা যাচ্ছে তুমি সরকারি মেডিকেলে চান্স পাবা, সেখানেও যদি তুমি ভালো করো, 10-15 জন পর্যন্ত, প্রথম থেকে 10 থেকে 15তম পর্যন্ত, সেখানেও আবার স্টাইপেন্ড দেয়। সরকারি মেডিকেলে তুমি স্টাইপেন্ড পাবা, তুমি বিদেশে যেতে পারবা, বিদেশে ডিগ্রি নিতে পারবা। কত সুবিধা, তাই না? আবার কত সম্মান, ঠিক কিনা? তাহলে তোমার সমাজে তখন দেখো, তুমি তখন আবৃত্তি বিচিত্র হয়ে গেলা, তাই কিনা? খেসাবাদ আমের মতো হয়ে গেল, অনেক দাম তোমার, ঠিক কিনা? ঠিক না? তোমার হাতেই কিন্তু ভাগ্য। ওই জন্যই কোরআনে আল্লাহ বলছে, আল্লাহ কারোর ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত না নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে। কাজে তোমার হাতেই সবকিছু। কিছু কিছু ভাগ্য থাকে যেটা হলো আমাদের হাতের বাইরে। যেমন তুমি কোথায় জন্মাবা, এটা তোমার চেষ্টা দিয়ে কি তুমি জন্মাতে পারবা? পারলে তো ভালোই হতো, তাই না? ধনী ধনী দেশে ধনী করে ফেলে, ঠিক না? ঠিক কিনা? তাই কিনা? তো এই জন্যই ক্যারিয়ারের কথাটা সবসময় মাথায় রাখবো। আচ্ছা, তাহলে আমরা মূল জিনিসটা জানলাম, আবৃত্তি বিজি আর নগ্নবীজির মূল জিনিসটা জানলাম। এখন দেখো, প্রথমে থেকে কিছু এমসিকিউ আছে, তবে এই অধ্যায়ের দিকে বইয়ের মধ্যে নাই, কিন্তু একটা কোশ্চেন রাজশাহী বোর্ড 21 সালে আসছিল, সেটা হলো ফুল কি? ফুল কাকে বলে? হ্যাঁ, এটা একটু লিখে নিতে পারো। ফুল কাকে বলে? প্রজননের উদ্দেশ্যে পরিবর্তিত বিশেষ ধরনের বিটবী ফুল। প্রজননের উদ্দেশ্যে, এটা ক্লাস 10 এ পড়েছিলাম। এটা দিয়েছিল রাজশাহী বোর্ড 21 সালে দিয়েছিল। প্রজননের জন্য রাজশাহী বোর্ড 21 সাল কয়ের জন্য আসছিল। হ্যাঁ, প্রজননের উদ্দেশ্যে পরিবর্তিত বিশেষ ধরনের বিটবী ফুল। প্রজননের উদ্দেশ্যে পরিবর্তিত বিশেষ ধরনের বিটবী ফুল। আমরা তো জানি, তাই না? প্রজননের উদ্দেশ্যে বিশেষ ধরনের বিটবী ফুল। হ্যাঁ, 21 সাল করার জন্য আসছে। আমরা তো জানি বিটপ মানে মাটির উপরে, তাই না? যা আছে সবটাই বিটপ, তাই না? এটা রূপান্তরিত হয়ে তৈরি হয়। এই জন্য বলছে যে প্রজননের উদ্দেশ্যে বিশেষ ধরনের রূপান্তরিত বিটপ, তাই না? রূপান্তরিত হয়ে তৈরি করছে, ঠিক কিনা? এই তাহলে একটা উদ্ভিদের প্রথমেই কিন্তু রূপান্তরিত হয়ে ফুল হয় না, তাই না? কিছু সময় পরে হয়, সাথে সাথে হয় না। যখন সে ফল ধারণ করার মতো যোগ্যতা অর্জন করবে, তখনই তার হবে, তার আগে তার হবে না, তাই না? যেমন একটা কাঁঠাল গাছ, তাহলে ছোট্ট কাঁঠাল গাছ, তখন যদি কাঁঠাল হয়ে থাকে, তাহলে ভেঙে পড়ে যাবে না? ও দাঁড়িয়ে থাকতে পারবে? পারবে না, তাই কিনা? ঠিক মানুষের ক্ষেত্রে তাই, যে ঠিক তখনই হচ্ছে মানুষের প্রজননের জন্য উপযোগী হয় যখন সে আসলে ধারণ করতে পারবে। যখন ধারণ করতে পারবে না, যদি এরকম হতো 2-3 বছরের বাচ্চারই মনে করো পেটে বাচ্চা চলে আসে, এরকম যদি হয়, তাহলে কি ও পারবে কিছু নিজেই তো পারবে? এই ফুল বলতে আসলে আগে এটা ফুল ধরা হতো, কিন্তু আসলে হ্যাঁ, মতভেদ আছে। আচ্ছা, এবার দেখো, এবার আমরা চলে আসি তাহলে এমসিকিউর জন্য, যে এই নগ্নবীজি, যে এখানে প্রথমে বলা হচ্ছে যে স্পোরোফাইট, বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদকে বলা হয় স্ববীজী। ভাস্কুলার মানে পরিবহন করা, বীজ উৎপাদনকারী। প্রথমেই নগ্নবীজির প্রথম লাইনে দেখো,
বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় স্ববীজ উদ্ভিদ বা স্পোরোফাইটা। এই গোষ্ঠী দুইটি উপগোষ্ঠীতে বিভক্ত, একটা হলো ব্যক্তবীজী বা নগ্নবীজী। ব্যক্ত মানে কি, যে প্রকাশ করছে, তাই না, বাইরে থেকে দেখা যাচ্ছে, এই জন্য এটাকে ব্যক্তবীজীও বলা হয়। আর একটা হলো গুপ্তবীজী, মানে কি বীজটা গুপ্ত, লুকায়িত, কারণ ঢেকে আছে যে, তাই এটা গুপ্ত মানে লুকায়িত বা আবৃত মানে আবরণ করা আছে। এখন হচ্ছে পৃথিবীতে এক সময় ডেভোনিয়ান যুগে, ডেভোনিয়ান যুগটা কি, ডেভোনিয়ানকে বলা হয় মাছের যুগ, ডেভোনিয়ানকে বলা হয় মাছের যুগ। এই যুগটা আজ থেকে 41 থেকে 42 কোটি বছর সময় আগে যুগটাকে বলা হয় ডেভোনিয়ান যুগ। এই সময় যেটা হয়েছিল, হ্যাঁ এই সময় মাছ বেশি ছিল, এবং এটা কিন্তু ডেভন হলো ইংল্যান্ডের একটা শহর, ডেভন হলো একটা ইংল্যান্ডের শহর। তো ওই সময় দেখা গেছে যে এই সময় যে মাছ বেশি ছিল, ওই সময় তো মানুষ ছিল না, ওই সময় দেখা গেছে যে তাদের মাটি খনন করলো, মাটির মধ্যে মাছের আইস টাইস পাওয়া যাচ্ছে। পরবর্তীতে মানুষ এটা দেখছে। এটা কোন জায়গায়, ডেভেন নামে একটা ইংল্যান্ডের শহর আছে, ডেভেন, হ্যাঁ ওই শহরে এরকম, ইংল্যান্ডের ডেভেন শহরে এরকম পাওয়া যাচ্ছে। তখন ওই যুগটাকে ধরা হলো যে এই যুগটা হলো মাছের যুগ। এই সময় অনেক এত মাছ ছিল, মাছগুলা দেখা যাচ্ছে যে নদী সাগর থেকে স্থলভাগেও চলে আসছে, হ্যাঁ এত ছিল, এত বেশি পরিমাণে মাছ ছিল। এটা এই জন্য এটাকে বলা হয় মাছের যুগ। ডেভেন হলো ইংল্যান্ডের একটা শহর, ওই শহরে এটা প্রথম মাছ এরকম দেখতে পাওয়া গেছিল, এই জন্য এর নাম হলো ডেভোনিয়ান, এই জন্য এর নাম হলো ডেভোনিয়ান যুগ। 41 থেকে 42 কোটি বছর পূর্বে। এবং মেসোজয়েক, মেসো মানে মধ্য, মেসো মানে মধ্য, মধ্যযুগ। জয়ের কথাটা আসছে আসলে প্রাণী জীবন থেকে, যুগ মানে প্রাণী, তো তার মানে মাঝারি বা মধ্যযুগের প্রাণী জীবন, মধ্যযুগের প্রাণী জীবন। মেসোজয়েক মানে মধ্যযুগের প্রাণী জীবন, মেসোজয়েক মানে মধ্যযুগের প্রাণী জীবন। ডেভোনিয়ানটা মধ্যযুগের আগের অবস্থা, মেসোজয়েক হলো পরের অবস্থা। এটা 30 কোটি বছর পূর্বে আর কি। আচ্ছা এবার দেখো, এরপরে আমাদের মনে রাখতে হবে যে 6 নম্বর লাইনে একটা কথা, যে উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস তার ইনকোয়ারি ইনটু দ্য প্লান্ট নামক গ্রন্থে সর্বপ্রথম জীবনস্তম্ভ শব্দটি ব্যবহার করেন। এটা এমসিকিউ জন্য মনে রাখবো। পাশাপাশি আমরা মনে রাখবো নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে, এটাও কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে দিতেই পারে। নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে, যেসব সবুজ উদ্ভিদে গর্ভাশয় থাকে না, ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় থাকে, তাকে নগ্নবীজী উদ্ভিদ বলে। এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে মনে রাখবো। এরপরে দ্বিতীয় প্যারার পুরো 6 লাইনে কিন্তু এমসিকিউ। বাংলাদেশে প্রায় 4000 প্রজাতির আবৃত উদ্ভিদ থাকলেও মাত্র 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে। প্রজাতিগুলো হলো সাইকাস। এটা কিন্তু অনেকবার আসছে, এটা মেডিকেল অ্যাডমিশনও আসছে, বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনও আসছে, এবং অদ্ভুত বিষয় 7 অধ্যায় থেকে বিগত 6 বছরে 13টা কোশ্চেন আসছে মেডিকেল অ্যাডমিশনে। 6 বছরে এটা এত ইম্পর্টেন্ট কেন? এটা তো উদ্ভিদের সাথে সম্পর্কিত, আমরা তো কাজ করবে বডি নিয়ে, হিউম্যান বডি নিয়ে। হ্যাঁ না, তারপরে দুটাই আর কি, কারণ উদ্ভিদ দিয়েও কিছু ওষুধ তৈরি হয়, এই জন্য হয়তো হ্যাঁ ওষুধ তৈরি হয়, এই জন্য হয়তো দেয়। তো বিগত 6 বছরে দেখলাম 13টা কোশ্চেন, মানে মোটামুটি 2টা করে, এটা অনেক বেশি হয়ে গেছে। দুইটা এই আবৃত বীজের নগ্নবীজ উদ্ভিদ থেকে অনেক বেশি ওষুধ তৈরি হয়, প্লাস অনেক বেশি আছে। এরপরে যে টিস্যু আর টিস্যু তন্ত্র অধ্যায় আছে, ওটা বুঝতে হবে এগুলোর নাম কি কিভাবে জানবো, এটা বেশি হয় কিন্তু কিন্তু আমার বেশি যেটা ইম্পর্টেন্ট মনে হয় যে জুলজি থেকে অনেক বেশি কোশ্চেন করা যায়। ফাইলের ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ, ওখানে প্রজনন তন্ত্র সম্পর্কে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো তো ধরো রোগ রিলেটেড, না রোগ রিলেটেড এগুলো ঠিক আছে, বাট এও তো ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। ডাক্তার হবে তারপর বুঝবে। সেটাই কোন ওষুধ কি কাজ করে, ওই এতগুলো মনে রাখবো আগে থেকে জ্ঞান করলাম। ওষুধের নাম, এটাই তো পরীক্ষা আসলে, যে যত বেশি মনে রাখতে পারবে। নাম প্লাস হচ্ছে কার্যকারিতা। তুমি যত পড়বা তত তোমার স্মৃতিশক্তি বাড়তে থাকবে আর কি, বাড়তে থাকবে। যে তখন তোমার মনে রাখার ক্যাপাসিটি বেড়ে যাবে, আর যত কম পড়বা তত তুমি মনে রাখার ক্যাপাসিটি তোমার কমতে থাকবে, এটাই নিয়ম। আচ্ছা তাহলে এখানে হলো যে প্রজাতিগুলোর মধ্যে দেখো সাইকাস পেকটিনেটা, এই পেকটিনেটা
এদের পাতাগুলা একবারে চিরুনির মতো চিকন চিকন হয়, এই জন্য এর বাংলা অর্থ হলো চিরুনি সদৃশ। পিকনিকের বাংলা অর্থ চিরুনি সদৃশ, চিরুনির মতো দেখতে হয় আর কি। হ্যাঁ, এই জন্য এরকম নাম হয়েছে। এটা ওই যে বাসা সাইকাসের বাড়িতে লাগানো হয় একটা বাংলা ওইটা? আছে। হ্যাঁ স্যার এটা বাসা বাড়িতে যেটা হ্যাঁ লাগানো হ্যাঁ, হয়, বাসা ওইটা? বাড়িতে কিছু, হ্যাঁ ওটাই। না বাসা এমনিতে বাড়িতে যেটা বাড়িতেও হয়। লাগানো হয়। তবে এটা সব থেকে প্রাকৃতিক ভাবে দেখা যায় কোথায়, এটা অনেকবার আসছে চট্টগ্রামের বাড়িয়াডালা পাহাড়ি এলাকায়, এটা অনেকবার আসছে। হ্যাঁ, তারপরে পোডোকার্পাস নেরিফোলিয়াস, এটা হচ্ছে পাওয়া যায় বাংলাদেশে একটি বাঁশপাতা নামে পরিচিত। এই পোডোকার্পাস মানেও কিন্তু বাঁশপাতা সদৃশ, বাঁশপাতা সদৃশ। এটা হলো এটা হচ্ছে কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটের বনাঞ্চলে পাওয়া যায়। এবং নেটাম নামক একটি কাষ্ঠল লতানো উদ্ভিদ, নেটাম মানে কাষ্ঠল। হ্যাঁ, এটাতে কাঠ তৈরি করা যায়, কাষ্ঠল লতানো উদ্ভিদ যা, হ্যাঁ কৃত্রিমভাবে কাঠ তৈরি করা যায়। মানে এরকম কাঠ, এই কাঠ কাঠ বানায়, পাওয়া যায়, গাছ হলে তো কাঠ হবে। ওই গাছটা থেকে কাঠ বানায়। তৈরি হয়। না, কৃত্রিমভাবে না। কাষ্ঠল উদ্ভিদ যেটা হলো সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার জেলার বিভিন্ন গুণে পাওয়া যায়। বাংলাদেশে নেটামের 2-3টি প্রজাতি আছে ধারণা করা হয়। প্রজাতিগুলো 3টে প্রজাতি আছে, প্রজাতিগুলো গুরুত্বপূর্ণ কিছু মনে রাখতে হবে। যেমন হলো নেটাম, মন্টেনাম। মন্টেনাম কথাটা কিন্তু আসছে আসলে যে হিমালয়, মানে এটা একটু পাহাড় পর্বত অঞ্চলে বেশি পাওয়া যায়। হ্যাঁ, এই জন্য এর নাম হচ্ছে হিমালয়। হিমালয়ের বাংলা অর্থ কি বলো তো? হিমযুগলা। হিম মানে মানে বড়। শীত, শীতল, ঠান্ডা, আচ্ছা। মানে যেখানে আসলেই তো তাই আলয় মানে পাহাড় বাসস্থান। পর্বতে স্যার ঠান্ডা আছে। মানে তো রক্ত। হ্যাঁ, পাহাড় পর্বতে হিমসাগর বলে। পাহাড় পর্বত। তোমার সাথে গেছিলাম তো এই জন্য এরকম নাম হয়েছে, যেহেতু ওই জায়গাগুলো আসলে ঠান্ডা হয়। হ্যাঁ, যেমন তুমি যদি আমাদের দেশে তো অত বড় পাহাড় নয়, তারপর ডিম পাহাড়ে গেছিলাম, সাজেকে গেছিলাম, ওখানে কিন্তু ডিম পাহাড় আছে, ওটা অনেক উঁচু, ওখানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আর তুমি যদি শীতকালে যাও তাহলে মারাত্মক ঠান্ডা। মানে উপরে যত তুমি উপরে উঠবা তত ঠান্ডা হয়। এর কারণ কি বলতো? তুমি যত উপরে যাচ্ছ তত তো গরম হওয়ার কথা, সূর্যের কাছাকাছি যাচ্ছ, বায়ুর পরিমাণ বায়ুর চাপ বায়ুর চাপ বেড়ে যায়। চাপ কমে। চাপ কমেছে, কিন্তু বায়ুর পরিমাণ বেড়ে যায়। কিন্তু বায়ু চাপের সাথে তাপমাত্রার কোনো না সম্পর্ক তাপমাত্রা আছে? কি সম্পর্ক? বায়ুর চাপ কমে গেলে দাঁড়া, দাঁড়া, দাঁড়া। না, আমি শুনেছি যে বায়ু চাপও হিট কমে, হিট তাপমাত্রাও নিচের কমে। দিকে হিট বেশি। এই কারণে বায়ু চাপের কারণে হিটটা নিচের দিকে বেশি, কার্বন ডাইঅক্সাইডের সূর্যের লেয়ার উপরে আছে। তাপটা তো হচ্ছে নিচেই বেশি। আর আমাদের কার্বন ডাইঅক্সাইড তো এখানে বেশি, কার্বন ডাইঅক্সাইড হিট না, এটা ইয়া করে রাখে, যৌক্তিক মনে ভালো হলো করে না। রাখে। কার্বন ডাইঅক্সাইড এখানে বেশি উপরে যেতে যেতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে, তাই জন্য হিটের কার্বন ডাই অক্সাইডের কারণে মানে এটা- তাপটা আলাদা greenhouse gas, জিনিস তো। তাপটা আলাদা, এটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস কেন বলে? শোনো, এটা মেন কারণ, ওটা তো তাপ সব বিকৃত হয়ে বাইরে সায়েন্টিফিক কারণ যেতে হচ্ছে, দেয় না। সায়েন্টিফিক কারণ পৃথিবীর হচ্ছে পৃষ্ঠে যে ইয়ে করে। পৃথিবীর যত কাছাকাছি জায়গাতে, এইসব জায়গাতে অনেক ঘরবাড়ি, অনেক মানুষজন, অনেক পদার্থ আছে। তো তাপ এসে রিফ্লেক্স হচ্ছে, রিফ্লেক্স হয়ে আমাদের আমাদের উল্টা আমাদের গায়ে আবার লাগছে। কিন্তু যত উপরে যাওয়া রিফ্লেক্সটা কম হচ্ছে, পদার্থ নাই, ফাঁকা জায়গা, রিফ্লেক্স হতে পারছে না, রিফ্লেক্স হতে পারছে না, তাহলে তোমার তখন ঠান্ডা লাগছে। ওই জন্য একটা কোশ্চেন হয় অবশ্য যে পর্বতের চূড়ায় বরফ কেন কম বলে, এই কোশ্চেন। হ্যাঁ, ওই যে ওই একই কাহিনী, রিফ্লেক্স হতে পারছে না অতটা। তাপও কম হয়, চাপও কম হ্যাঁ, হয়, এই কারণে বরফ গলে হ্যাঁ, কম। এটা বলে। এটাই হলো ঠান্ডার মেন কারণ। তুমি ইয়েতে গেলে যে আমি যাইনি কখনো, যদিও আমার কিছু প্রাক্তন স্টুডেন্ট গেছে, সরকারি মেডিকেল চান্স পাওয়ার পরে কয়েকজন গেছিল কাশ্মীরে। তোমরাও নিয়ত রাখো, সরকারি মেডিকেল চান্স পেলে কাশ্মীর যাবা। বা মেডিকেল থেকে কাশ্মীরে নিয়ে গেছে। না, মেডিকেল কিনে যায় না, চান্স পাওয়ার পরে 3 মাস ছুটি থাকে, তো ওই ছুটিতে ওই নিজের নিজের টাকায় তো বলছে যে সিকিমে গেছিল, কাশ্মীরে গেছিল। সিকিমেও খুবই ঠান্ডা, বরফ থাকে। তো সিকিমে গেছে, ওখানে বলছে -8 ডিগ্রি তাপমাত্রা, -8 ডিগ্রি তাপমাত্রা। ওখানে যে পুকুর আছে, পানির পুকুর আছে, ওগুলা পুরো বরফ। ওর উপরে তোমার হচ্ছে তোমার খেলে বেড়ানো যায়, স্লিপ করা যায়। হ্যাঁ, এই সেই ওটা একটা বিশেষ পোশাক পরে আর কি। তো খুবই তবে তুমি যদি আবার গরমকালে যাও আইস হকি। তখন ওটা 2 মাস হলো, তোমার 2 মাস হচ্ছে গরমকাল ওখানে। ওই গরমকালে কিন্তু তখন হচ্ছে তোমার 8-10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তখন কিন্তু ওই বরফগুলো সব পুকুর হয়ে থাকে। আর যখন তুমি শীতকালে যাবা, মানে যে 10 মাস, তখন কিন্তু এটা বরফ। তো ওটা খুবই মজার তাই হচ্ছে। হ্যাঁ,
আবার তুষারের ঝড় হয়, মানে বরফ গুলা ছুটে ছুটে গায়ে গায়ে লাগে, এরকম খালি বরফ, রাস্তাতে খালি বরফ, বরফের মধ্যে হাঁটা লাগে। এটা হচ্ছে খুবই মজার আর কি। মজার। হ্যাঁ। তো তোমরা নিয়ত করো যে ইয়ে আমি তো মনে করছিলাম যে আমি বেড়াবো। না 3 মাস ছুটি থাকে তো, আগে থেকে যদি বলে রাখো যে আমি সরকারি মেডিকেল চান্স পেলে আমাকে কিন্তু এখানে নিয়ে যেতে হবে, তখন দেখবে যে তোমাকে রাজি হয়ে যাবে, বুঝতে পারছো, রাজি হয়ে যাবে, তখন তুমি আর কি, তাই কি না? আর আমি এই প্রস্তাবটা দিয়েছি বলে তাই আমাকে সাথে করে নিয়ে যাবে। ট্রেনে টিকিট আপনি কিনেন তাহলে সমস্যা নাই, অন্য সবার নাই। না, যখন তোমার আপনাকে বলবো, তখন তোমার আপনাকে বলবো, তখন বলবো যে এই প্রস্তাবটা যেহেতু শান্ত স্যার দিয়েছিল, তো ওই জন্য শান্ত স্যারকে নিয়ে যাবে। ওকে স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে এখন দেখো যে এইটুকু পর্যন্ত। এই তারপর হলো অবলঙ্গাম। অবলঙ্গাম কথাটা আসছে আসলে আরোহণ উদ্ভিদ। এই উদ্ভিদগুলো এত বড় যে মানুষ এটাতে আরোহণ করতে পারে, এই জন্য এরকম নাম দিয়েছে। লেটিফোলিয়াম। লেটিফোলিয়াম মানে হলো লম্বা আরোহণকারী উদ্ভিদ, এটা অনেক বেশি লম্বা হয়। আরোহণকারী। এটুকু পর্যন্ত, হ্যাঁ বলো। আরোহণ কেন? ও আরোহণ মানে যে যেমন ধরো এমনি যে সাইকাস উদ্ভিদ আমরা যেগুলো দেখি এগুলোতে কিন্তু উঠা যায় না, হ্যাঁ? আর যেগুলো অনেক লম্বা হয় ওদের যে যৌগিক পাতাগুলো থাকে, পাতাগুলো অনেক বেশি ঝরে ঝরে পড়ে যায়, তখন হলো এমনি ইয়ে দেখা যায়, মানে এমনি ডালের মতো দেখা যায়, তখন ওই ডালে উঠা যায়, উপরে উঠা যায়। কিন্তু এমনি সাইকাসে উঠতে পারবে না, ছোট গাছ হলে উঠা যাবে না। তুমি যদি মনে করো তুমি কচুর গাছে উঠবা, উঠতে পারবে না, আরোহণ করা যায়। তারপরে এখান থেকে নাই দ্বিতীয় নম্বর, এর পরের প্যারা, পৃথিবীতে নগ্নবীজ উদ্ভিদের 83টি গণ এবং 721টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। আবার চলে এদের অধিকাংশ বৃক্ষ বা বৃক্ষ জাতীয়, কতিপয় গুল্ম বা কাষ্ঠল আরোহী। সাধারণত আমরা গুল্ম কাকে বলি? গুল্মকে ইংরেজিতে বলা হয় সার্ক, তাই না? সার্ক, কচি ইংরেজিতে কাণ্ড বলা হয় সার্ক, জাতীয়। এরকম না? এটাকে আমরা গুল্ম বলি। গুল্ম, গুল্ম মনে রাখবা, গুল্মের সার্কের শাখা আছে, তার মানে এদের ডাল শক্ত হবে আর খুব ঝোপঝাড় হবে, মানে অনেক বেশি ঝোপঝাড়, অনেক বেশি পাতা, পাতাতে একবারে কি গোটাটা একবারে ঝোপঝাড় হয়ে আছে, এরকম এরকম ধরনের। আর কাষ্ঠল আরোহী মানে কি অনেক লম্বা, অত ঝোপঝাড় না, অত যৌগিক পাতা নাই, এটা বোঝায়। আচ্ছা, তারপরে দেখো এরপরে বলছে এটুকু আমরা এমসিকিউ যে নগ্নবীজের 83টি গুণ, এতটি 721টি প্রজাতির সন্ধান পাওয়া যায়। আচ্ছা, ভূতত্ত্ববিদদের মধ্যে 30 কোটি বছর পূর্বে প্যালিওজোইক মহাযুগের ডেভোনিয়ান যুগে নগ্নবীজের উৎপত্তি হয়েছিল। প্যালিওজোইক মানে কি? প্যালিওজোইক মানে পুরাতন। প্যালিও কথাটার অর্থ হলো পুরাতন, পুরাতন প্রাণী জীবন। 500 মিলিয়ন বছর আগে প্যালিওজোইক। এর আবার শাখা আছে, তো প্যালিওজোইকের আবার কতগুলো শাখা আছে। তো প্যালিওজোইকের ডেভোনিয়ান যুগে, প্যালিওজোইকের শেষের দিকে আর কি শুরু হয়েছিল। প্যালিওজোইক যুগ হলো 500 মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল। 1 মিলিয়ন মানে 10 লক্ষ। তারপর গুরুত্বপূর্ণ হলো 4টা বিভাগ মনে রাখতে হবে: জিঙ্গোফাইটা, সাইকাডোফাইটা, কনিফেরোফাইটা, নিটোফাইটা। শেষ এই অধ্যায়ের এগুলোর নাম মনে রাখতে একটু শেষ। নাম মনে রাখতে শেষ না, তাহলে শৈবাল ছাত্রাকের মতো অবস্থা হ্যাঁ। আমাদের মনে করতেছে। এই 4টা এমসিকিউ জন্য পড়তে হবে আর কি, হ্যাঁ। এই 4টা এমসিকিউ গুরুত্বপূর্ণ এটাও। এরপরে দেখো, এরপরে জিঙ্গোবাইলোবা এইটা নামক একটি মাত্র প্রজাতি, যা এখন জিঙ্গোফাইটার অন্তর্ভুক্ত, বাকি সবাই বিলুপ্ত হয়ে গেছে। জিঙ্গোবাইলোবা একটি জীবন্ত ফসিল। এখান থেকে নিয়ে 6 লাইন পর্যন্ত এমসিকিউ, মানে সবগুলা। হ্যাঁ 6 লাইন বলতে যে বিসল কোন পয়েন্ট পর্যন্ত দেখো, এটুকু এমসিকিউ। কনিফেরোফাইটা, আসলে কনিফেরোফাইটা বলা হয় যে যাদের হচ্ছে ফল যদিও মোচাকৃতি, মানে ফলের মতো লাগে কিন্তু ফল না,
কনিফার মানে মোচাকৃতি, কনিফার মানে কনিফেরোফাইটা না, কনিফার মানে মোচাকৃতি। মোচাকৃতি এদের ফলের মতো যেটা লাগে দেখতে, যদিও ফল না, হ্যাঁ সেটা দেখতে মোচাকৃতি। মোচা মানে যে কলা আছে না, কলার যে মোচা, চিনো কলার মোচা, ওইটার মতো লাগে দেখতে, এই জন্য এরকম নাম হচ্ছে কনিফেরোফাইটা। ফাইটা মানে উদ্ভিদ, কনিফার মানে মোচাকৃতি। এটাও খুবই গুরুত্বপূর্ণ। এর ভিতরে আছে দেখো ৫ম নম্বর লাইনে, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ সিকুয়া সেমপারভিরেন্স একটি কনিফার জাতীয় উদ্ভিদ। এর উচ্চতা হলো ৩৮০ ফুট, 0.3 ফুট। তারপরে আছে হলো, এরপরে দেখো কতদূর বললাম, ও হ্যাঁ, এরপরে বিশাল কোন ফাইনে বলে বিশ্বের এক লাইন বাদ দিয়ে, বিশ্বের সবচেয়ে বৃহৎ কনিফার বনাঞ্চল সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত, যেটি বিশ্বের সর্ববৃহৎ বায়োম। বায়োমের সরল বাংলা অর্থ বাস্তু সংস্থানিক অঞ্চল। বায়োমের সরল বাংলা অর্থ কি? বাস্তু সংস্থানিক অঞ্চল। বাস্তু সংস্থানিক অঞ্চল বায়োম। বাস্তু সংস্থানিক অঞ্চল বলতে কি বোঝায়? আমরা জানি যে এক একটা বাস্তু সংস্থানে এক এক ধরনের উদ্ভিদ বা এক এক ধরনের প্রাণী বাস করে, হ্যাঁ, তো সেরকম আর কি, যে ওই বাস্তু সংস্থানিক অঞ্চলেই এরা বাস করে, এদেরকে বেশি জন্মাতে দেখা যায়। অঞ্চল, বাস্তু সংস্থানিক অঞ্চল, বাস্তু সংস্থানিক অঞ্চল। সাইকাস হলো সাইকাস উদ্ভিদকেই সাইকাত বলা হয়। সাইকাসের কিন্তু সাইকাসকে আবার পাম জাতীয় উদ্ভিদও বলা হয়, পামফান বলা হয় আর কি, হ্যাঁ। পাম কথাটার অর্থ হলো করতল, করতল আমাদের হাতের মতো আর কি, যে কারণ পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে তো, ওই জন্য আর কি করতল, হ্যাঁ। সাইকাসকে বলা হয় পাম সদৃশ, পাম সদৃশ, পাম মানে করতল, করতলের মতো লাগে দেখতে, এই জন্য এরকম নাম। তাহলে এটা, তারপরে এখান থেকে নিয়ে একবারে ইফিডিয়া উদ্ভিদ, শেষের 2 লাইন আগ পর্যন্ত এমসিকিউ। দেখো বিশ্বের সবচেয়ে বৃহৎ কনিফার অঞ্চল সাইবেরিয়া অঞ্চলে থাকে, এখান থেকে নিয়ে একবারে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে ইফিডিয়া উদ্ভিদ থাকে। ইফিডিয়া উদ্ভিদ দ্বিনিষেক ঘটে, এটা অনেকবার এমসিকিউতে আসছে। আর আরেকটা হচ্ছে তারপরে উপরের লাইনে নামিবিয়া মরুভূমিতে এন্ডেমিক ওয়েলউস্টিয়া মিরাবিলিস এর পুংকন দেখতে ফুলের মতো, এটাও গুরুত্বপূর্ণ। ওয়েলউস্টিয়া উচ্চারণটা হলো ওয়েলউস্টিয়া। বলছি যে পাওনা দেবী, ইফিডিয়া উদ্ভিদে দ্বিনিষেক ঘটে, তার উপরের লাইনে দেখো আছে নামিবিয়া মরুভূমিতে এন্ডেমিক, পাইছো? আচ্ছা, তারপরে ইফিডিয়া উদ্ভিদে দ্বিনিষেক ঘটে, এটা অনেকবার আসছে। 2টি ভারতীয় প্রজাতি ইফিডিয়া জেরাডিয়ানা আর হলো ইন্টারমিডিয়া থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফেডিন। এ দেখো ইফেডিন, তাহলে এই যে উদ্ভিদ তোমার জানতে হবে, ওষুধ তৈরি, ওষুধ সম্পর্কে তোমার জ্ঞান অর্জন করতে হবে, তাই না? যদিও বেশিরভাগ ওষুধই তৈরি করা হয় তোমার কেমিক্যাল দিয়ে, মানে উদ্ভিদের মানে অ্যালোপ্যাথিক ওষুধ, হ্যাঁ অ্যালোপ্যাথিক ওষুধ উদ্ভিদেও তৈরি, তবে কম। কিছু ওষুধ আছে সাপের বিষ দিয়ে তৈরি হয়, সাপের বিষ দিয়ে তৈরি, হ্যাঁ। তারপরে হচ্ছে কিছু ওষুধ হোমিওপ্যাথিক ওষুধগুলো বেশিরভাগ উদ্ভিদ দিয়ে তৈরি, হোমিওপ্যাথিক ওষুধগুলো বেশিরভাগ উদ্ভিদ দিয়ে তৈরি। আর এই যে হার্বাল বলা হয়, হার্বাল এই ওষুধগুলো, তবে অ্যালোপ্যাথিকরা হার্বাল ওষুধ দেয়। এটার উন্নত সংস্করণ হলো ইউনানি। তোমরা যখন ডাক্তার হবো ইনশাআল্লাহ, তখন তোমরা আপনারা চিকিৎসা, হ্যাঁ হ্যাঁ, তখন হচ্ছে যে তখন খালি ইয়ে করবা, তখন তোমাদের সময় তো ডাক্তার ফি অনেক বেড়ে যাবে তখন ইনশাআল্লাহ। কমার্শিয়াল হলে তো হবে না, মানে নিজের পেশাটা ঠিক রাখা লাগবে, আর মানুষের সেটা তো দরকার আছে। তাহলে কি হয়েছে, যাই হয়েছে আপনি আমাদের 2000 টাকা ফিতে চলে যান, আমার রোগ ঠিক হয়ে যাবে। কমার্শিয়াল হলে হচ্ছে ভালো ডাক্তার হওয়া যায় না। হ্যাঁ, এমনি তো আমি পারবো না, আমি আর্মি থেকে ডাক্তার হবো, তো আচ্ছা, তাহলে হচ্ছে
যে এইখানে দেখো বিশ্বের সর্বোচ্চ 3টি বৃক্ষ প্রজাতি 1, 2, 3 এইগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে, শুধু প্রথম 3টা। কোনটা? এই যে বিশ্বের সর্বোচ্চ 3টি বৃক্ষ প্রজাতি মানে যেগুলো পৃথিবীতে সব থেকে বড়, চিন্তা করছো কত বড়? 115 মিটার, তাহলে দেখো 380 ফুট। চিন্তা করা যায় কত বড়, তাই কি না? 380 ফুট। এর উচ্চতাও দেখবে? হ্যাঁ, উচ্চতা সহ। তো আরেকটু হলে তো মেঘের দেশে চলে যেত। এই 3টাই পরের গুলো আর নাই, সিলেবাসে নাই। নগ্নবীজীবিত বৈশিষ্ট্য, এটা কিন্তু দেখো ময়মনসিংহ 30 সালে গয়ের জন্য আসছিল, রাজশাহী বোর্ড 21 সালে গয়ের জন্য আসছিল। সেটা কি? শুধু নগ্নবীজীবিত বৈশিষ্ট্যই সৃজনশীল হিসেবে আসছে, শুধু নগ্নবীজীবিত বৈশিষ্ট্য। ময়মনসিংহ বোর্ড গ, রাজশাহী বোর্ড গ, দুইটা বোর্ডে এটা সৃজনশীল হিসেবে আসছে। হ্যাঁ, তবে এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ যেটা, এটা কিন্তু 8টা লিখলে যথেষ্ট, গয়ের জন্য 8টা লিখলে যথেষ্ট। তবে এখানে দেখো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ 1, 2, 7, 8, 10, 13 এগুলো হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। 1, 2, 7, 8, 10 আর 13 এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। বহুবর্ষজীবী মানে যে অনেক বছর বাঁচে। ও তুমি আরেকটা কি জানো কোশ্চেন করছিলা, ভুলে গেলাম। পুংকন বলছিলাম মনে হয়। পুংকন, পুংকন মানে হলো যে সাইকাস উদ্ভিদের যে পুরুষ যে জননাঙ্গ হয়, পুরুষ যে জননাঙ্গ হয় সেইটা দেখতে এরকম হয়। কোন মানে কি? কোনের মতো, তাই না? এরকম হয়। হ্যাঁ, স্টিপুলাস বলা হয় যেটাকে, এরকম দেখতে হয়। এটা কোনের মতো না, চোখটা কোনের মতো এরকম হয়। এখানে কিন্তু মাইক্রোস্পোরোফিল হয়, মানে পুংরেণুপত্র হয়। পুংরেণুপত্রের মধ্যে শুক্রাণু হয়। মাইক্রোস্পোরোফিল, হ্যাঁ, এটা আমরা শিখবো। মাইক্রোস্পোরোফিল মানে তো বুঝতে পারছো, তাই না? ছোট, স্পোর মানে হচ্ছে রেণু, আর হচ্ছে ফিল ফিল মানে মানে পাতা। পাতা, যে পাতার মতো পাতায় অংশে ছোট রেণু। এই স্পোরটা হয়। অনেকগুলো একসাথে হয়ে একটা কোণ তৈরি করে, এটাই হলো কোণ। আচ্ছা, এখন দেখো নগ্নবীজীবিত বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখি কি কি বিষয়গুলো না বোঝা আছে। এই উদ্ভিদগুলো বহুবর্ষজীবী। চিরসবুজ কেন বলা হয়? অনেক গাছ দেখবা শীতকালে সব পাতা ফেলে দেয় না? আর এরা হচ্ছে চিরসবুজ মানে কোনো সময় পাতা ঝরে পড়ে না, সব সময় পাতা থাকে, তখন এদেরকে বলে চিরসবুজ। হ্যাঁ, কারণ অনেক উদ্ভিদ যে পাতা সব ফেলে দেয়, তাই না? শিমুল গাছে সব পাতা ফেলে দেবে শীতকালে। কেন ফেলে দেয়? কারণ পাতা থাকলে কোষছেদন বেশি হবে, উদ্ভিদের পানির ঘাটতি শীতকালে, ওই জন্য ও তখন সব পাতা ফেলে দেয়, যে দরকার নাই, সব ফেলে দিই। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে কেন ফেলে না? এর কোনো ঘাটতি হয় না? না, এর ঘাটতি হয় না, এর পানি খুব কম লাগে। কিছু কিছু উদ্ভিদে পানির চাহিদা কম, পানির চাহিদা কম হলে তো অত সমস্যা, তাই না? বুঝতে পারলো কি? এটাই হলো মেন কারণ আর কি। হ্যাঁ, তো তাহলে এটা হলো চিরসবুজ। তারপর হচ্ছে স্পোরোফাইট অসংলগ্ন পশু, মানে হচ্ছে এদের পুং জনন অঙ্গ আর স্ত্রী জনন অঙ্গ যেখানে হয় সেখানে স্পোরগুলা অসম। অসম মানে শুক্রাণু ছোট, ডিম্বাণু বড়, এটাই হলো অসংলগ্ন পশু। তারপর হচ্ছে 2 নম্বরে রেণুপত্র বা স্পোরোফিল গুলো। রেণুপত্র মানে যে পাতায় কি হয়, রেণু হয় বা স্পোর হয়। এই স্পোরোফিল অর্থাৎ স্পোরোফিল গুলো ঘনভাবে সন্নিবিষ্ট হয়ে স্টোব্লাস বা কোণ তৈরি করে। আসলে স্টোব্লাসের সরল বাংলা অর্থ কি? স্ট্রো অর্থাৎ স্ট্রং থেকে, ব্লাস মানে সাজানো, স্ট্রং হয়ে সাজানো। এর মধ্যে তোমার আছে হলো এরকম পুংরেণুপত্র, এরকম দেখতে, ত্রিভুজের মতো এরকম দেখতে। এই জিনিসগুলো কিন্তু পুংরেণুপত্র, এরা খুবই স্ট্রং ভাবে একটার সাথে একটা লেগে থাকে, সবগুলো মিলে একটা পুরুষকণ তৈরি করে, সবগুলো মিলে। হ্যাঁ, সবগুলো মিলে একটা আর কি ওই যে কোন আইসক্রিমের মতো একটা গঠন তৈরি করে। তো এটা সবাই একসাথে একত্রিত হয়ে আছে, বিলাস মানে সাজানো, স্ট্রং ভাবে সাজানো আছে, সেই জন্য এর নাম হলো পুং স্টোব্লাস। এই জন্য এর নাম কি? পুং স্টোব্লাস বা শুধু স্টোব্লাসও বলা হয়। তারপরে হ্যাঁ, কোনও বলা হয় এদেরকে, কোনের মতো, ওই যে আইসক্রিম কোনের মতো, আইসক্রিম কোনের মতো, তাই কিনা? এই জন্য এরকম নাম হয়েছে। আচ্ছা, তারপর হলো দেখো মেগাস্টোফিলে ডিম্ব উৎপন্ন হলো কোনো গর্ভাশয়, এটা তো বুঝতে পারবা। পরাগণকালে পরাগণ সরাসরি ডিম্ব, এগুলো বুঝতে পারবা।
ডিম্বক মেগা স্পোরোফিলের কিনারাতে নোংরা অবস্থা থাকে ডিম্বক। আমরা পরে যদি দেখবো তাহলে একটু দেখো যে এরকম কিনারাতে এরকম থাকে, এটা হলো মেগা স্পোরোফিল। এই জিনিসটিকে বলা হয় মেগা স্পোরোফিল। এই কিনারাতে এইভাবে আছে, এই কিনারাতে থাকে, এটা হলো ডিম্বক। এই ডিম্বকে দেখো গর্ভাশয় কিন্তু নাই, ডিম্বকের মধ্যে ডিম্বাণু আছে যথারীতি। হ্যাঁ, ডাইরেক্টলি ডিম্বাণু এটা। হ্যাঁ ডাইরেক্ট ডিম্বাণু, ডাইরেক্ট ডিম্বক বলা হবে ডিম্বক। ভেতরে ডিম্বাণু থাকে না? ভিতরে ডিম্বাণু থাকে। ভিতরে ডিম্বাণু। হ্যাঁ, তবে এরা যেহেতু নগ্নবীজী, হ্যাঁ, এদের যে ডিম্বাণু সেটাকে আর্কিগোনিয়াম বলা হয়, মানে প্রাচীন। আর্কিক মানে প্রাচীন, প্রাচীন স্ত্রী জনন। হ্যাঁ, তো সেটা এক ধরনের ডিম্বাণু। এটা কি আর্কিগোনিয়াম এটা বলটা? না, এটাকে বলা হয় ডিম্বক, এর মধ্যে হবে আর্কিগোনিয়াম। এর ভিতরে তৈরি হবে আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়ামের মধ্যে আবার ডিম্বাণু থাকবে, আর্কিগোনিয়ামের মধ্যে ডিম্বাণু। এটার উপরে পরে আরেকটা লেয়ার থাকে নরমাল। হ্যাঁ, আপনি তো বেশি হ্যাঁ, আপনি যদি কি হয়, এই যে ডিম্বক দেখছো, এর বাইরে আরেকটা থাকে। রেণুপথ ওই যে এই পাতা যে তোমরা দেখেছো না যে এরকম একটা আমি হালকা করে আবৃত্তি যদি হলে কেমন হতো, যে হ্যাঁ এই যে হ্যাঁ 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 এই যে এরকম হতো। প্রতিপাদ কোষ তাহলে এই যে এই জায়গাটা বাইরে একটা অতিরিক্ত আবরণ, আবার এই গোটাটা ডিম্বক, আবার ডিম্বকের বাইরে আবার আরেকটা আবরণ, এই যে এরকম একটা আবরণ, এরকম একটা আবরণ। এই জায়গাটা একটু গর্ভাশয়। ট্রিপ্লয়েড হয়ে থাকে হ্যাঁ, এটা এখানে আছে। ওইটাই শস্যের এখানে শুধু ডিম্বক আছে, এর বাইরে কিন্তু অতিরিক্ত আবরণ নাই, তাই না? এই, হ্যাঁ। তারপরে বলছে আর্কিগোনিয়াম মানে বহুবচন, মানে এখানে ধরো অনেকগুলো ডিম্বক আছে, অনেকগুলো ডিম্বকে অনেকগুলো আর্কিগোনিয়াম আছে, তাহলে আর্কিগোনিয়া হবে, বহুবচন হলো আর্কিগোনিয়া। সাধারণত মনে রাখবা আম মানে এক বছর, আম মানে এক বছর। হ্যাঁ, তারপরে নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না, যেমন ইফিডিয়া ব্যতিক্রম, ইফিডিয়াতে ঘটে। দ্বিনিষেক মানে কি মনে আছে কিনা? দ্বিনিষেক হলো এরকম যে আমরা জানি, এটা 10 অধ্যায়ে পড়বা তোমরা। এই যে এখানে ওই শস্যের ক্ষেত্রে এটাই ঘটে না, যে ওই শুক্রাণু আসলো ওটার সাথে হচ্ছে আবার এটা এবার ট্রিপ্লয়েড মানে হয়ে যায়। এদের ক্ষেত্রে দেখা যায় সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে না, এদের ক্ষেত্রে একটা এখানে নিউক্লিয়াস আছে আর এখানে তো ডিম্বাণু আছে। ডিম্বাণু আছে। এখন ধরো কোনো একটা শুক্রাণু আসলো, যদি স্পোরটা শুক্রাণু হিসেবে আসে, এসে আভিদ্যুতি হলে কি হয়, পরাগরেণু আসে, তাই না? পরাগরেণু এসে আমরা যদি এখানে এসে যখন লেগে যাই, তখন কিন্তু তখন যেটা হয় সেটা হলো এখানে কিন্তু মোট দুইটা পুংগ্যামেট থাকে, তার মধ্যে একটা হলো প্রধান ডিম্বাণুর সাথে মিলিত হয়, আর একটা এই যে এখানে তো আগে দিন আরেকটা ছিল, তাহলে একসাথে দুইটা নিষেক ঘটে। আবৃত্তি উদ্ভিদে একসাথে দুইটা নিষেক ঘটে, তাহলে দুইটা নিষেক ঘটে বলে দ্বিনিষেক। দ্বিনিষেক হওয়ার পরে এটা হয়ে যায় ত্রিমিলন, ট্রিপ্লয়েড হয়ে যায় না আবৃত্তি উদ্ভিদের ক্ষেত্রে। কিন্তু নগ্নবীজীর ক্ষেত্রে আসলে একটাই তো শুক্রাণু আসবে, সেখানে পরাগরেণু না হয় সরাসরি শুক্রাণু হয়, একটাই শুক্রাণু আসবে, একটা শুক্রাণু আসে একা তো আসছে, তাহলে ও দ্বিনিষেক কি করে ঘটাবে, তাই না? তখন নগ্নবীজীর ক্ষেত্রে একটাই এখানে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, আর শুক্রাণুতে একটা, সেই একটা প্রধান ডিম্বাণুর সাথে ধরো মিলিত হলো, যেটাকে আর্কিগোনিয়াম বলছি, আর্কিগোনিয়ামের মধ্যে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে গেল। আরেকটা যে আছে তার সাথে তো মিলন ঘটলো না, তাহলে দ্বিনিষেকও ঘটলো না, এবং এদের যে শস্য সেটা তো উৎপন্ন হলো না, এটা হ্যাপ্লয়েড হয়ে থাকে। এটা কি হ্যাপ্লয়েড হয়ে থাকে? এটা কি ট্রিপ্লয়েড হবে? হবে না তো, কারণ ওর আসি তো একটা, আবার আরেকটা নিউক্লিয়াস আছে, এদের সাথে মিলনও ঘটায়নি, তাহলে এদের শস্য হ্যাপ্লয়েড। ট্রিপ্লয়েড কিভাবে হলো? হ্যাঁ, ট্রিপ্লয়েড কিভাবে হলো? ওটা আবৃতবীজের ক্ষেত্রে ওখানে দুইটা কোষ থাকে। আর আবৃত্তি উদ্ভিদে ট্রিপ্লয়েড কিভাবে হয়? আবৃত্তি উদ্ভিদে এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস হিসেবে দুইটা থাকে, আর ওই শুক্রাণু একটা এসে তিনটা হয়ে যায়। বুঝে গেল কি? আবৃত্তি উদ্ভিদের ক্ষেত্রে, কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে আবৃত্তি কিন্তু একটা থাকে, মানে একটা শুক্রাণু দুইটা ডিম্বাণু থাকে। তাহলে এখানে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে একটাই শুক্রাণু আসে, ওই শুক্রাণুর নিউক্লিয়াসটা শুধু এখানে ধরো নিষেক ক্রিয়া ঘটলো, কিন্তু এখানে ঘটলো না, তাহলে কি দ্বিনিষেক ঘটবে? একে একে আসছে, একবারে নিষেক ঘটবে, তাহলে দ্বিনিষেক ঘটলো না। আরেকটা কি হলো, ওখানে যে শস্য সেকেন্ডারি নিউক্লিয়াস সেটা একা একা আছে, তাহলে এদের শস্যটা হলো হ্যাপ্লয়েড। শস্য মূলত আসলে কি পুষ্টি সমৃদ্ধ কোষ, যারা পরবর্তীতে বিভাজিত হয়ে পুষ্টি সমৃদ্ধ কোষ তৈরি করে, যেটা গাছ তৈরিতে কাজে লাগে। এটা হলো শস্যের মূল কাজ।
এটা হলো শস্যের তাহলে শ্বাস বলতে কি যে আটিটা থাকে সেটা? না, শ্বাস বলতে কি বোঝায়? যেমন ধরো তোমরা ওই যে আম দেখবা, আমের হ্যাঁ আম ফাটালে সাদা অংশ থাকে না, হ্যাঁ ওটাই হলো শ্বাস বা শস্য। এমব্রয় মানে বোন। এমব্রয় মানে বোন। বলো এইটুকু জায়গায় সমস্যা আছে কিনা, বুঝলে কিনা? কোনো কোশ্চেন আছে এটুকু নিয়ে? আচ্ছা, তাহলে হলো এটা শ্বাস বা হ্যাপ্লয়েড হলোই। জাইলেম টিস্যুতে সত্যিকারে ভেসেল কোষ থাকে না। জাইলেম টিস্যুতে মানে নগ্নবীজি তো সেখানে হলো একটু তো ভিন্নতা হবেই, যেহেতু অনুন্নত। ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না, এগুলো মানে আসে না যদিও, তা মনে রাখা ভালো। জাইলেম কথাটা আসছে গ্রিক শব্দ জাইলেম থেকে, যার অর্থ কাঠ। ফ্লোয়েম কথাটা আসছে গ্রিক শব্দ ফ্লোইস থেকে, যার অর্থ বাকল। জাইলেম তো পানি পরিবহন করে। জাইলেমের মধ্যে ভেসেল পরিবহন করে। এরকম নাম কেন? কাঠ বাকল। ও মানে জাইলেম বেশিরভাগ কাঠের মধ্যে দেখতে পাওয়া যায়, ভিতর দিক থেকে পরিমাণে কাজ করে, তো এই জন্য এর নাম হলো জাইলেম কথাটা আসছে, যেহেতু এটা কাঠের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়, এই জন্য জাইলেম কথাটা গ্রিক শব্দ জাইলেম থেকে আসছে, যার অর্থ কাঠ। আর ফ্লোয়েম কথাটার বাংলা অর্থ হলো বাকল, কারণ বাকল এদেরকে বেশি পাওয়া যায়, এই জন্য এরকম নাম হচ্ছে। হ্যাঁ, ফ্লোয়েম কথা হচ্ছে গ্রিক শব্দ ফ্লোইস থেকে। ফুলিয়াস থেকে, যার অর্থ হচ্ছে বাকল। আচ্ছা, তারপরে দেখো সকলেই বায়ু পরাগী। এদের জন্য কিন্তু কোনো পতঙ্গ আসে ইয়ে করে না, বাতাসে উড়ে যায়। 9 নম্বরে হ্যাঁ 9। হ্যাঁ, ভেসেল কোষ থাকে না, রোমনের সঙ্গী কোষ। ভেসেল কোষ থাকে না। ও আচ্ছা, এই যে এদের পানির চাহিদা কম, হ্যাঁ, ওখানে ভেসেল ভেসেল দরকার নেই, পানির চাহিদা তো কম, এদের পানি খুব একটা পানি লাগে নিয়ে না। যায় কিভাবে? না, ভেসেল ছাড়া এমনি জাইলেম কোষগুলাই ব্যবহার প্রক্রিয়ার মাধ্যমে পানি নিয়ে যায়, আর ভেসেল থাকা মানে বেশি পানি দরকার, তখন অতিরিক্ত দরকার। বেশি উচ্চতা হয় না, এই কারণে কি হ্যাঁ, এটা একটা কারণ। আর ফ্লোয়েমের সঙ্গী কোষ থাকে না? হ্যাঁ, ফ্লোয়েমে হ্যাঁ খাবারটা সঙ্গী কোষের কাজ হলো খাবারটা নিয়ন্ত্রণ করা। হ্যাঁ সঙ্গী কোষের কাজ। হ্যাঁ, নিয়ন্ত্রণের দরকার পড়ে না? দরকার পড়ে না, মানে এদের চাহিদা কম, খাবার। এদের চাহিদা কম। হ্যাঁ, জনুক্রম অসম আকৃতির, মানে জীবনচক্রে এদের অসম আকৃতির জনুক্রম। আমরা জানি জনুক্রম বলতে বোঝায় ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দশা পর্যায়ক্রমে আবর্তন। সেটা যদি অসম হয়, যদি দেখা যাচ্ছে ডিপ্লয়েড দশা অনেক দীর্ঘ সময় আর হ্যাপ্লয়েড দশা ছোট, অথবা হ্যাপ্লয়েড দশা অনেক বড় ডিপ্লয়েড দশা অনেক ছোট, তখন এটা নির্দিষ্ট না, তখন এটা অসম। সকল সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়, ওই যে বললাম আর্কিগোনিয়া মানে বহু বচন, আর্কিগোনিয়া মানে এক বচন। আর্কিগোনিয়া কথাটা আসছে আর্কিন থেকে, আর্কিন মানে প্রাচীন, তাই না? আর গোনাস কথার অর্থ জননাঙ্গ, এখানে মূলত স্ত্রী জননাঙ্গ বুঝতে হবে, অর্থাৎ প্রাচীন স্ত্রী জননাঙ্গ। প্রাচীন স্ত্রী জননাঙ্গ এরকম হয় না দেখতে, প্রাচীন স্ত্রী জননাঙ্গ দেখতে এরকম হয়, প্রাচীন স্ত্রী জননাঙ্গ দেখতে গন্ধাকোষের আবরণ থাকে। হ্যাঁ, ভিতরে এটা হলো প্রাচীন স্ত্রী জননাঙ্গ। প্রাচীন স্ত্রী জননাঙ্গ এত উন্নত না, এটার মতো এত উন্নত না, এই জন্য এর নাম হলো প্রাচীন স্ত্রী জননাঙ্গ। নর্মালি পৃথিবীতে আগে আসে, পরে পৃথিবী দিয়ে দিতেছে, ডেভেলপ আস্তে আস্তে ডেভেলপ করছে। হ্যাঁ, তারপর লিপ স্কেয়ার নগ্নবীজির একটি ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য, মানে যখন এদের কোনো যৌগিক পাতা খুলে পড়ে যায় তখন ওখানে একটা ক্ষত চিহ্নের মতো লাগে দেখতে, এটাকে বলে লিপ স্কেয়ার। যখন কোনো যৌগিক পাতা খুলে পড়ে যায়, হ্যাঁ ওরকম গর্তের মতো লাগে দেখতে, এটা বুঝতে যায় গর্তটা। হ্যাঁ, গর্তটা থেকে যায়, ওখানে আর পাতা তৈরি না, ওখানে আর পাতা তৈরি হবে। তবে বোঝা যাবে এখানে হয়তো একটা পাতা ছিল, পরবর্তীতে শুকায় গেছে কোনো কারণে, ঝরে পড়ে গেছে, এটা বোঝা যায়, এইটাই লিপ স্কেয়ার, এটাকে বলা হয় লিপ স্কেয়ার। তাহলে পরাগী বাতাসের সাহায্যে পরাগায়ন ঘটবে, বাতাসের সাহায্যে। বাতাস তোমার উড়ায় নিয়ে চলে গেল, যে বাতাস উড়ায় নিয়ে গেল, যে যদি কোনো আর্কিগোনিয়ামে এসে পড়ে। আচ্ছা, পরাগায়ন, ঠিক আছে। পরাগায়ন মানে কি? পরাগী পতঙ্গ পরাগী ছিল না, ওইগুলা। পরাগায়নের বাংলা অর্থ কি বলো তো? স্থানান্তর। পরাগরেণুর আগমন। পরাগরেণুর আগমন, পরা মানে পরাগরেণু, আর গায়ন মানে আগমন। পরাগরেণুর আগমন, এটাই হলো পরাগায়ন। পরাগরেণুর আগমন, এটাকে বলে পরাগায়ন। আমরা বাংলা জানি না, তাই না? বাংলা জানি না। আচ্ছা, তাহলে এই পর্যন্তই পড়া থাকলো, তারপরে আমরা পরবর্তীতে আগাবো। শেষ, তাহলে কঠিন লাগছে?